এই চাঁদাবাজকে, এই টেম্পো স্ট্যান্ড দখলকারীকে, এই মাস্তানদেরকে, এই খুনিদেরকে আপনি কেন গিয়ে আমার ভোট নেওয়ার আগে তার সাথে ইউনিটির প্রস্তাবটা দিলেন? একটা বিরোধী দল একটা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দুই দলের যে বাকযুদ্ধ সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কতটা বাকযুদ্ধ, কতটা বয়ান, কতটা বাস্তবে সত্য মিথ্যা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফুজ্জামান শরীফ, নিশ্চয়ই আপনি অবগত আছেন সামনে নির্বাচন, বিএনপি জামায়াত এই দুই দলের মধ্যে বেশ বাকযুদ্ধ চলছে, একে অপরকে কি বলে কোণঠাসা করবার জন্য বা ভোটারদেরকে নিজেদের দলে ভেড়বার জন্য বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দিয়েছেন। আবার তাদের প্রশ্ন করা হলে তারা বলছে এটা বয়ানের রাজনীতি চলছে, বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এই কথা আমাদের দর্শকরাও জানেন যে এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা অন্য যে কোনো নির্বাচনের থেকে ভিন্ন। অন্য নির্বাচনের থেকে ভিন্ন এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানে হলো ক্ষমতার পরিবর্তন। এক দল ক্ষমতা থেকে যাবে আর এক দল ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় বসবে। কিন্তু আমাদের সাংবিধানিক সেই অধিকারটা আমরা হারিয়েছিলাম। আমাদের এখানে অনেকেই বলার চেষ্টা করেন যে গত ১.৫ দশক আমাদের এখানে ভোটাধিকার ছিল না। এটি 99% সত্য। কিন্তু একই সাথে আরও একটি জিনিস যুক্ত করতে হবে যে স্বাধীনতার পর থেকে আমাদের এখানে ভোটাধিকারটা যে যখন সুযোগ পেয়েছে সেটি হরণ করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর প্রথম আমাদের ব্যালট বক্স হেলিকপ্টারে ওঠার মধ্য দিয়ে স্বাধীনতার মাত্র 1 বছরের মাথায় আমাদের ভোটাধিকার মানুষের হাত থেকে শাসকের হাতে চলে গেছে। তারপরে যে যখন সুযোগ পেয়েছে এবং তাদের বিজয়ের বাসনাটা এতই অদম্য ছিল যে উপনির্বাচন, যে নির্বাচনে আসলে ক্ষমতা হারানোর কোনো সুযোগ নেই, সেই নির্বাচনেও যে সুযোগ পেয়েছে সে চেষ্টা করেছে কিভাবে মানুষের অধিকারটা কেড়ে নেওয়া যায়। এবং সেটি আপনি মাগুরার উপনির্বাচন বলেন অথবা টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর নির্বাচন বলেন, রাষ্ট্র এবং সরকার তার সমস্ত শক্তি ব্যবহার করেছে। কিন্তু এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন কেন? এবারের নির্বাচনে আমরা বলছি যে আমরা রাজনৈতিক সংস্কৃতির কতগুলো পরিবর্তন করতে চাই। তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কিভাবে করতে চাই? আমরা ভোটের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে। কিন্তু যাদেরকে আপনি বিতাড়িত করেছেন, যাদেরকে আপনি দেশ থেকে তাড়িয়েছেন, যারা চলে যেতে বাধ্য হয়েছে বা পালিয়ে গেছে, তাদের সময়ে যে সংস্কৃতিটা ছিল রাজনীতিতে, সেই সংস্কৃতির কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? আমার চোখে নির্বাচনী ব্যবস্থাপনায় দু একটা জায়গা ছাড়া, যেমন পোস্টার নেই, তারপরে মিছিল মিটিং নেই, এই ধরনের কতগুলো আচরণগত জায়গায়, রাজনীতিবিদদের চিন্তার জায়গায়, চেতনার জায়গায়, ভাবনার জায়গায় আমি খুব একটা বেশি পরিবর্তন দেখি না। এবারের নির্বাচনটার একটা বিশেষত্ব আছে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, এই গণঅভ্যুত্থানটার ফোকাসটা ছিল আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনের ভেতর থেকে যেহেতু এই সুযোগটা এসেছে, আমি এখন পর্যন্ত যে ইলেকশন ম্যানিফেস্টো, আমার তো মনে হয় যে আলোচনার বিষয়বস্তু থাকা উচিত ছিল সেটা কোন রাজনৈতিক দল কি প্রতিশ্রুতি দিচ্ছে, এই প্রতিশ্রুতির চ্যালেঞ্জ কোথায় কোথায়, এই প্রতিশ্রুতি আরও কিভাবে টেকসই করা যায়, আরও জনবান্ধব করা যায়, সেই আলোচনা না থেকে আমরা এখানে যে আলোচনাগুলো শুনছি এবং কতগুলো আত্মঘাতী আলোচনা আছে, প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন তারা। প্রতিশ্রুতির যে জায়গাগুলো, কিন্তু সমালোচনাটা হওয়া উচিত ছিল সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে প্রতিশ্রুতির আলোচনা করতে গিয়ে একে অপরকে অ্যাটাক করছে, কি অ্যাটাক করছে, কাদা ছুটছে, ইটপাটকেল ছুটছে এবং একটা পর্যায়ে গিয়ে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে খোঁজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন জায়গায় যদিও সরকারের পক্ষ থেকে কতগুলো স্ট্যান্ড নিয়ে রেখেছে সরকার, যেমন গত পরশুদিন শুনলাম যে নির্বাচন ঘিরে যা কিছু হবে এটা দায়িত্ব আওয়ামী লীগের। কিন্তু গত পরশুদিন জামাতের পক্ষ থেকে কতগুলো অভিযোগ তোলা হয়েছে ইলেকশন কমিশনের কাছে, যেখানে তারা বলছে যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির দ্বারা তারা আক্রান্ত হচ্ছেন। তো সরকার কি করবে আমরা জানি না। সরকারের প্রতি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে রাষ্ট্র পরিচালনা 1 বছরে যে অদক্ষতা, কোথাও কোথাও পক্ষপাতিত্ব, এইগুলো মিলিয়ে আমার ফুটে উঠছে। আমার মনে হয় যে সে আমাদের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল যে একটা ইলেকশন, এবং এই ইলেকশনে কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত মানুষ
নির্বাচনে অংশগ্রহণ করছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমি এখন পর্যন্ত সেটা নিয়ে যেটা কোনো দেখি, শঙ্কা আছে নাকি? আমার মধ্যে প্রচুর শঙ্কা আছে। আপনি যখন ভোটার আমাকে যাবে না? সময় দিবেন, ভোটার যাবে না আমি সেটি বলছি না, ভোটারের মধ্যে যে ধরনের শঙ্কা সংশয়গুলো তৈরি হচ্ছে এবং এই সংশয়গুলো কমিয়ে আনার ক্ষেত্রে, নিরসন করার ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলো থাকা দরকার সে ছিল, পদক্ষেপের দুর্বলতা যে দেখছি। নিরপেক্ষতা নিয়ে নির্বাচনটা কন্ডাক্ট করার সুযোগ ইলেকশন কমিশনকে দেওয়া দরকার ছিল, সেই জায়গায় আমি যথেষ্ট ব্যত্যয় লক্ষ্য করি। যে বিএনপি বলছে এবারে নির্বাচন কঠিন, আবার সরকার বলছে ঐতিহাসিক হবে, এই দুইটার মধ্যে কি দেখছেন? প্রথমত, বিএনপি তার দীর্ঘদিনের যারা রাষ্ট্র পরিচালনায়, রাজপথের আন্দোলনে, সরকারে একসঙ্গে যাদের সঙ্গে ছিলেন, তারা এবার দুজনার দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে, এবং শুধুমাত্র বেঁকেই যায়নি, দুইজন দুইজনকে কঠিনভাবে পরস্পরকে চ্যালেঞ্জ করছে। সুতরাং এটি হয়তো বিএনপি এই রকমের পরিস্থিতিতে অভ্যস্ত ছিল না। এতদিন কিন্তু তারা একসঙ্গে লড়াই করেছে, জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একসঙ্গে ছিল। আজকে তারা পরস্পরের প্রতিপক্ষ, এবং যে অভিযোগগুলো গত বছর বা এর আগের নির্বাচনে বিএনপি 18 যে নির্বাচনটায়, আমি সেই নির্বাচনে আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, যে অভিযোগগুলো তোলা হয়েছে ঠিক একই অভিযোগ এখন আমরা দেখছি বিএনপি জামাতের বিরুদ্ধে তুলেছে, জামাত বিএনপির বিরুদ্ধে তুলেছে। আমি আসবো সেই বিষয়গুলো নিয়ে। জনাব আলা মামুন রাসেল, বয়ানের রাজনীতির কথা বলা হচ্ছে, জামায়াত বিএনপি, বিএনপি জামায়াতের বিরুদ্ধে। এখন যদি আমি এভাবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু মাদকের আড্ডাখানা ও বিশ্বাখানা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীমা হাসান। সেটাও কি বয়ান কিনা, যদি বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে? জি, অসংখ্য ধন্যবাদ জনাব আমাকে চমৎকার প্রশ্ন অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আপনাদের চ্যানেল এসের প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে, সেজন্য শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আমার সহ প্যানেলিস্ট শরীফ ভাইকেও ধন্যবাদ, এবং চ্যানেল এসের যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমরা এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক ইলেকশন আমরা বলে থাকি। মানে এবার যারা জীবন দিয়েছে তারা তো কোনো রাজনৈতিক ব্যানারে জীবন দেয় নাই, বা কোনো দলকে ক্ষমতা আনার জন্য কিন্তু জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছে কেন? দেশকে সুন্দর করার জন্য। যখন দেখেছে যে বিভিন্ন তাদেরকে রাজাকারের বাচ্চা এই সেই ন্যারেটিভ নিয়ে এসে যেখানে বৈষম্যের এগেনিস্টে তারা দাঁড়িয়েছে, 1500 জীবন দিয়েছে, 20-30 হাজার আহত পঙ্গুত্ব বরণ করেছে, তারা কোনো দলকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। আজকে আমরা যখন তফসিলে পরবর্তীতে যখন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, তখন আমি এক্সপেকটেশন করেছিলাম, আমি নিজেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাকে ডিবি হারুন শুধু ফ্রি আইনি সহযোগিতা করার জন্য আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছিল। আমরা কেন একটা স্বৈর শাসকের এগেনিস্টে দাঁড়িয়ে কেন কথা বলেছিলাম? আমরা কথা বলেছিলাম আমাদের আগামীর বাংলাদেশটা বৈষম্যহীন একটা বাংলাদেশ হয়, আমাদের আগামী বাংলাদেশে যে অতীতের যে ব্লেম গেম এতদিন হয়েছে সেটা যেন না হয়। কিন্তু আমরা প্রচারণার প্রথম দিন আমাকে খুব হতাশ করেছে। তারেক রহমান সাহেবকে ওনার মায়ের জানাজার সময় উনি যখন মাত্র 55 সেকেন্ডের বক্তব্য দিয়েছে, আমি খুব মুগ্ধ হয়েছি। ওনার বিভিন্ন বক্তব্যগুলো আমাকে খুব মুগ্ধ করেছে, কিন্তু যখনই নির্বাচনের প্রচারণা নামলেন প্রথম দিনে আমাকে হতাশ করেছে। কোন বিষয়টা হতাশ করেছে? এই যে বস্তা পচা যে ন্যারেটিভ, যেখানে তার আপনার ওবায়দুল কাদের বলেছিলেন যে রানা প্লাজা জামাত শিবির ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছিলেন। সেখানে তারেক রহমান সাহেব বলছিলেন যে ভূমিকম্প কেন হয়েছে? জামাতের কারণ, জামাত শিবির কারণে ভূমিকম্প আসছে। উনি ওনার দলীয় কর্মীদেরকে বলছে যে তোরা গুপ্ত। উনি তো 17-18 বছর একসাথে আন্দোলন করেছে। 700-750 জনের কাদের গুম হয়েছে, প্রায় 7 লক্ষ 8 লক্ষ এই নেতাকর্মী কাদের মামলার আসামি হয়েছে, প্রায় 600 জন জীবন কাদের হারিয়েছে। অবশ্যই সব দলেরই। কিন্তু আপনি যখন সেখানে দাঁড়িয়ে সেই 17-18 বছরের ন্যারেটিভটা যখন আপনি সামনে নিয়ে আসবেন, তখন মানুষ তো হতাশ হবেই। যখনই ওই দিন পরবর্তীতে যদিও উনি বুঝতে পেরেছে, প্রথম দিনে ওনার যে ভাষ্যগুলো ছিল, পরবর্তীতে উনি চট্টগ্রামে যে গিয়ে বলেছেন না আমরা এভাবে দোষারোপের রাজনীতি থেকে আমি ফিরে, এটা আত্ম উপলব্ধি। ওনার প্রতি এক্সপেকটেশন বেশি কেন জানেন? কারণ উনি 17-18 বছর আমেরিটি সভ্য একটা দেশে ছিলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিটা ভিন্ন, আমাদের দেশ থেকে ভিন্ন। কিন্তু আমরা সেই সংস্কৃতি আমরা ভেবেছিলাম যে ওই নতুনত্ব কিছু পাবো, কিন্তু আমরা নতুনত্ব কিছু পাইনি। দেখেন, বয়ানটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা ধরে আমি আসি যে এই
ডাকসুর এই বরগুনার যে যিনি বলেছেন উনি পরবর্তীতে ক্ষমা চেয়ে এনেছেন, এটা আমরা সবাই তীব্র নিন্দা জানাই। এইসব ভাষা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো তাহলে এটা আমার গায়েও লাগবে, এটা আমার গায়েও লাগবে। কিন্তু আমরা যখন মাইক পাই, রাজনীতিবিদরা যখন মাইক পাই, তখন আমরা ভুলে যাই যে আমার সামনে কে আছে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এটা ভুলে যাই। আমরা সামনে যারা আছে তাদেরকে জজবা দেওয়ার জন্য, গরম করার জন্য আমরা বিভিন্ন কথা বলে ফেলি, কিন্তু এই কথাটা, এটার ইম্প্যাক্টটা কত খারাপ হতে পারে সেটা আমরা বুঝি না। এই জন্য উনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। যদি ক্ষমা না চাইতেন তাহলে এটার আমি নিজেও প্রতিবাদ করেছি। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তারপর আপনি দেখেছেন কি আজকে সারাদিনে কি দেখেছেন? আজকে বিএনপির এক নেতা বলতেছেন যে যদি জামাতের কোনো মহিলা যদি যায় তাকে বিবস্ত্র করা হবে যদি মহিলা ভোট চাইতে চায়। এটা কেমন কথা? ভোট চাইতে, আপনি ভোট চাইবেন কি নিয়ে চাইবেন? আপনি যখন ফ্যামিলি কার্ড নিয়ে ভোট চাচ্ছেন তো কেউ তো আপনাকে বাধা প্রদান করছে না। তাহলে কেউ যদি বলে যে এরা জান্নাতের টিকিট বিক্রি করছে, কি আপনি এখনো পর্যন্ত কোনো টিকিট পেয়েছেন? আপনি এখনো পর্যন্ত কোনো টিকিটের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি কিন্তু যে একটা টিকিট তারা বিক্রি করছেন? যে আলমাস কিন্তু একটা বিষয় তো আছে আপনাদের বিরুদ্ধে বা জামায়াতের নারী মহিলাদের মধ্যে একটা, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হলো তারা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছেন, এবং আমরা কিছু কিছু ভিডিওতে দেখেছি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা এনআইডি নিয়েছেন কিনা, ভাই আমরা ভুলে নিয়েছি, এরকম কথাও স্বীকার করছে। নট এ সিঙ্গেল ভিডিও আমরা এখনো পর্যন্ত পাইনি। বাট আমরা আব্দুল সালাম সীতাকুণ্ডের যে 1700 কোটি টাকা যার বিরুদ্ধে এলিগেশন, আজকে মিডিয়াতে আপনি দেখেছেন তিনি হচ্ছে নির্বাচন উপলক্ষে অগ্রিম বিকাশ নাম্বার এবং কার্ড ছাপিয়েছেন, গিফট, এটা আমরা দেখেছি। কিন্তু তারা যে মহিলারা নাম্বার চাচ্ছে, যদি নাম্বার চায়, আপনি আমাকে বলেন, যদি নাম্বার চায় এখন কার হাতে ক্ষমতা? নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা। তাহলে কি আপনি কি একজন নাগরিক হিসেবে আইন হাতে নেওয়ার কোনো সুযোগ আছে? আপনার কাজ কি হবে? নির্বাচন কমিশনকে নালিশ করবে, নির্বাচন কমিশন তাদেরকে গ্রেপ্তার করবে। আপনি যে ফ্যামিলি কার্ডের নামে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ফ্যামিলি কার্ডে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, কে আপনাকে বাধা প্রদান করছে? কিন্তু কেউ যদি চায়, এটি হচ্ছে দেখেন, এর আগে আওয়ামী লীগ কি হইতো জানেন? জামাত শিবির বা মহিলা জামাত কোথাও কোনো প্রোগ্রাম করলে বলে যে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করছে। সরঞ্জাম কি? ইসলামিক বই। সরঞ্জাম কি? কোরআন হাদিস। আর এখন নতুন ন্যারেটিভ তৈরি করেছে, আপনি ভোট চাইতে যাইবেন, আপনি ভোট, প্রত্যেকের ক্ষমতা আছে। আপনি দেখেন, আমি একটা ব্যাখ্যা আপনাকে একটু দিই। আপনি যখন ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের এগেইনস্টে কি দিবেন? টাকা দিবেন। তার মানে কি রিজিকের মালিক কে? রাজ্জাক। তার মানে আপনি তার রিজিকটা দিবেন ভবিষ্যতে। এটা এই জিনিসটা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, এটাও তো আপনি রিজিকের মালিক যদি রাজ্জাক হয়, আপনি তার রিজিক দেওয়ার জন্য আপনি তাকে অগ্রিম কার্ড দিচ্ছেন। এই ন্যারেটিভ আমরা বিশ্বাস করি না। এখন জান্নাত আমি জান্নাত দিব, এভাবে কি বলেছে? আমি জান্নাত দিব বলেছে যে আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সৎ মানুষকে ভোট দেন, আপনি যদি যারা আল্লাহর আইনের জন্য কাজ করে তাদেরকে ভোট দেন, তাহলে আপনি জান্নাত পাবেন। জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। কেউ কি বলেছে আমি জান্নাত দিব? বারবার বলা হচ্ছে শিরক করছে। শিরক মানে কি? আল্লাহর সাথে শিরক করা, যে আমি নিজে জান্নাত দিব। আরেকটা হচ্ছে আপনি কাজ করলে, যেমন আমাদের আলেমরা কি বলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, তাহলে আপনি জান্নাত পাবেন, বলে না? তার মানে কি সে কি জান্নাতে টিকিট বিক্রি করছে? আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতকে আমি বলে শেষ করছি জানিল ভাই। কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তুমি দুইটা জিনিস দাও, জান এবং মাল দাও, তাহলে আমি তোমাকে জান্নাত বিক্রি করে দিব। আল্লাহ বলেছেন যারা বিআন্না লাহুমুল জান্নাহ, মানে জান্নাত তোমার কাছে আমি বিক্রি করব। দুইটা জিনিসের বিনিময়, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। যারা জামাত শিবির করে তারা প্রত্যেকে মনে করে যে আমি জামাত, দেখেন একমাত্র বাংলাদেশে একমাত্র দল যে দলে নিজের পকেট থেকে টাকা দিয়ে 5% টাকা দিয়ে জামাত ইসলাম করতে হয়। কেন করে? পাওয়ার জন্য না, সে পাওয়ার জন্য, সে চিন্তাই করে জান্নাত পাওয়ার জন্য। যে যার কাজে জান্নাত, কিন্তু যার কাজ হচ্ছে ন্যাশনালিজম, সে যখন জান্নাতের, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন যে জিয়াউর রহমান নাম নিলে আপনি জান্নাত নিশ্চিত, বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য জামাতকে ভোট দিলে জাহান্নাম নিশ্চিত, এটাও শুনেছেন। এটা যদি অপরাধ না হয়, এটা কিভাবে? কেউ থাকলে হয়তো কথাগুলো জবাব দিতে পারতো। আমি একটু যেতে চাই শরীফুল ইসলাম শরীফ। জামায়াত বলা হচ্ছে 31 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একটা নারী সমাবেশ করতে যাচ্ছে। তাদের বলা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগও আছে, তারা নারী কোনো প্রার্থী 300 আসনের মধ্যে দেয়নি, কিন্তু তারা আবার নারীদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে 31 জানুয়ারি নারী সমাবেশ করবে। নারী সমাবেশ করার পেছনে কোনো কারণ দেখেন কিনা, বা এই নারী সমাবেশের মাধ্যমে কোনো মেসেজ দিতে চাই কিনা জামায়াত? ধন্যবাদ। আমি এর আগের যে অংশটা আলোচনা করেছিলাম,
আমি এর সঙ্গে কতগুলো জিনিস যুক্ত করি। জি বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যুটা 100 বছর পরেও এটি জীবন্ত। কতগুলো ইস্যু আছে, এটি কখনো পুরনো হয় না। একটা দেশের জন্ম, একটা দেশের জন্মের সাথে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকেও যেমনিভাবে ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করবে, যারা সেটি চায়নি তাদেরকেও ইতিহাস সেইভাবে নিন্দা করবে। তারেক রহমান তার দলের কেউ আমি নই, কিন্তু আমি এটুকু মনে করি, অনুধাবন করি, যেহেতু তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে তার একটা যোগাযোগ আছে, তিনি যেহেতু জেট ফোর্সের প্রধান ছিলেন, সুতরাং তারেক রহমান অথবা বিএনপির এটি সঙ্গত যে তারা অবশ্যই মুক্তিযুদ্ধকে ছোট করার যে কোনো ধরনের প্রচেষ্টা তারা রুখে দেবে। এবং বাংলাদেশে শেখ হাসিনা তার সমস্ত মুক্তিযুদ্ধকে ছোট দুষ্কর্মকে, করার জন্য যে কোনো প্রচেষ্টা কেউ চেষ্টা দেখছেন কিনা কারো? কেউ যদি করে সেটিকে রুখে দেবে, আমি সেটি বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা ব্যবহার করত, এটিকে সে সমস্ত দুষ্কর্মের ত্রিপল হিসাবে ব্যবহার করত। তার মানে এই না যে এখানে তারামন বিবির আত্মত্যাগ এটি ব্যর্থ, মিথ্যা হয়ে যায়। তার মানে এই না যে এখানকার শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যায়। সেকেন্ড জায়গাটা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ, যে যেভাবে পারছে সে সেভাবে এটিকে ব্যবহার করছে। আপনি আমাদের এখানে আমরা ইতিহাসটাকে গ্রহণ করছি কাট এবং পেস্ট করে। আমি বলছি যে 111-এর যে সরকারটা, সেই সরকারটা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এসেছিল। আবার বলছি তারেক রহমান মুসলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমার প্রথম বলা উচিত যে একটা সরকার, সে সামরিক হোক বেসামরিক হোক, সে কোনো পলিটিশিয়ানকে জোর করে মুসলেকা আদায় করতে পারে কিনা। যদি আমি বলি এবং এটিকে যদি আমি এস্টাবলিশ করার চেষ্টা করি যে তারেক রহমান পালিয়ে গিয়েছিল মুসলেকা দিয়ে, তাহলে কোনো না কোনোভাবে আমি ওই 111-এর মাইনাস পলিটিক্সের যারা এখানে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল তাদেরকে আমি সাপোর্ট করছি। আবার এটাও সত্যি যে যারা তর্কগুলো করছে, আপনি কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে ইউনিটিও দেখবেন। গত কয়েকদিন আগে আমরা দেখলাম দুটো পক্ষই একসাথে বসলেন গুলশানে এবং তারপরে বললেন নির্বাচনের পরে আমরা একসাথে সরকার পরিচালনা করব। তাহলে যারা এই যে চাঁদাবাজির সাথে জড়িত, যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, যারা এটা করছে সেটা করছে, আমি একজন ভোটার হিসাবে আপনাকে জিজ্ঞেস করব যে আমি আপনাকে ভোট দেওয়ার আগে আমি আপনাকে ভোট দিব, কিন্তু তার আগে আপনি কেন এই চাঁদাবাজকে, এই টেম্পো স্ট্যান্ড দখলকারীকে, এই মাস্তানদেরকে, এই খুনিদেরকে আপনি কেন গিয়ে আমার ভোট নেওয়ার আগে তার সাথে ইউনিটির প্রস্তাবটা দিলেন? শরীফুজ্জামান শরীফ, ছোট্ট করে যদি বলেন তারপর আমি যাবো আল মামুন রাসেলের কাছে। সেটা হচ্ছে সম্ভবত আজকেই জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মা বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন। মা বোনদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা সবার আগে। তিনি বলেন ক্ষমতায় গেলে সিন্ডিকেটের হাত গুড়িয়ে দেওয়া হবে, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এবং তিনি বলেছেন মানে অনেকটা হাত গুড়িয়ে দেওয়া কথা বলেছেন। আপনি কি দেখেন কিনা আগামী নির্বাচনগুলো, আরো নির্বাচনী দিনগুলো সহিংস হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ। এসব আমি বক্তব্যগুলো আপনাকে মনে করিয়ে দেই, এই যে নারীদের উপরে জামাতের যে নারী সমাবেশের যে আয়োজনটা, রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘিরে নানা রকমের সাংগঠনিক তৎপরতা চালাবে, এটা স্বাভাবিক। এবং প্রত্যেকেই চেষ্টা করবে তার জনসমর্থনের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরার জন্য। এবং প্রতিযোগিতাটা থাকবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা একটা ম্রিয়মাণ নির্বাচন চাই না, আমরা একটা জমজমাট প্রচারণা চাই, আমরা একটা একেবারে ফ্রুটফুল একটা উৎসবের আমেজে নির্বাচন চাই। কিন্তু একই সাথে আমি আপনাকে মনে করিয়ে দিব যে এই যে নারীদের আক্রান্ত করার বিষয়টি, এটি একটা শাস্তিযোগ্য অপরাধ। ইলেকশন কমিশন এই জায়গাটায় তার উপরে অর্পিত দায়িত্ব কি সে পালন করছে? পালন করছে না। এবং আজকে কোনোভাবেই আপনি নারীর উপরে আক্রমণ করা, তাকে আটকে রাখা, তাকে ভোট চাইতে এলে পুলিশে খবর দেওয়া, এগুলো কোনোভাবেই সমর্থন করার বিষয় না। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছি, মে মাসের সম্ভবত 30 তারিখে জামাত ইসলামের আমির একটা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছিলেন। চট্টগ্রামের শহীদ মিনারে ছাত্রদের একটা মিছিলে একজন নারীকে লাথি মারার পর যে রিপারকেশনটা হয়েছিল, তিনি সেই ঘটনায়
তার কর্মীদেরকে সংযত আচরণ করার কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সেই ঘটনার মাত্র একদিন পরে যিনি এই ঘটনার জন্য অভিযুক্ত হয়েছিলেন তিনি জামিন পেয়ে গিয়েছিলেন এবং তার গলায় মালা দিয়ে তাকে এক ধরনের রাজসিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমরা আজকে বাড়িতে ভোট চাওয়ার জন্য যে ঘোষণা দিচ্ছি, বাড়িতে ভোট চাইতে নারীরা এলে পুলিশকে খবর দিব, পুলিশে ধরিয়ে দিব, এই যে খারাপ কাজটি আমরা যদি ওই ঘটনার পর থেকে প্রতিবাদটা জারি রাখতাম, সোশ্যাল মিডিয়ায় নারী দেখলেই তাকে অশ্রাব্য ভাষায় পরিচয় গোপন রেখে গালাগালি করা যদি আমরা বন্ধ করতাম, নারীকে একেবারে ভোগের সামগ্রী হিসাবে তুলে ধরার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এটি যদি পরিবর্তন হতো তাহলে আমার মনে হয় আজকের এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা সেই সাহসটা পেতে মানে সে পুনরাবৃত্তি হতো না। ধন্যবাদ আপনাকে জনাব আল মামুন রাসেল। কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম যেদিন অভিযোগ করেছেন শরীফুজ্জামান শরীফ, জামায়াত ইসলামের আমির তারেক রহমানের সাথে যোগাযোগ করে বলেছেন নির্বাচনের পরে বসবেন কীভাবে একটা ইউনিটির সাথে দেশ চালানো যায়। কিন্তু ওনার অভিযোগ হলো এই ইউনিটি করবার রাইট জামায়াত ইসলামের আমিরকে কে দিল? যেহেতু আপনারাই বলছেন টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি, এই চাঁদাবাজি, ওই চাঁদাবাজি জড়িত বিএনপি, তাই এই চাঁদাবাজি দলের সাথে ইউনিটি করার রাইট কে দিল? আসলে আমরা তো ইউনিটি জিনিসটাই বুঝি না। ইউনিটি মানে কি? ইউনিটি মানে না যে শেখ হাসিনা যেটা করেছিল, যে জাতীয় পার্টিকে বলেছে তোমাকে 13-12টা সিট দিব, এরপর তোমাকে 2টা মন্ত্রিত্ব দিব, মানে এই নির্বাচনের আগেই বলে দেওয়া। ইউনিটি মানে বলতে বোঝানো হয়েছে ইউনিটি গভর্নমেন্টের পলিসিটা কিন্তু তারেক রহমান সাহেব যখন লন্ডন ছিল তখনই কিন্তু ঘোষণা করেছিলাম, 31 দফার মধ্যে ছিল, ঘোষণা করেছিলেন যে আমরা একসাথে কাজ করা মানে এটা না। একসাথে কাজ করা, দেখেন একসাথে কাজ করা বলতে আমরা বিরোধী দলকে কি মনে করি? বিরোধী দল মনে বিরোধী দলের পর্যায়ে পড়ে না, তার কোনো রাজনৈতিক অধিকার নেই, তার কোনো সভা সমাবেশের অধিকার নেই, সে বাইরে থাকবে এই অধিকার তার নেই, সংসদে থাকবে এই অধিকার তার নেই। যেমন বেগম জিয়ার উপর যেটা করা হয়েছে, জামাতের 9-10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে বিরোধী দল বলতে আমরা এটা বোঝাই। কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছেন আমরা একসাথে কাজ করতে চাই, তার মানে কি আমি আমার মতো করে ইলেকশন করবো, আপনি আপনার মতো করে ইলেকশন হবে, যে জয়ী হবে আমরা বিপরীত পক্ষ তাকে সহযোগিতা করবো। 91 সালে আপনি কি দেখেছেন? 91 সালে যখন বিএনপি জয়লাভ করলো তখন 365 দিন হরতাল দেওয়া হয়েছে। তার মানে কি আপনাকে রান করতে দিব না, এই রান করতে দিব না, এইটা থেকে আমরা বেরিয়ে আসবো। আপনি আপনার পলিটিক্স করবেন, একটা বিরোধী দল একটা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গভর্নমেন্ট অটোমেটিক শক্তিশালী হতে বাধ্য। আজকে দেখেন বিএনপির অনেক ভালো ভালো কাজগুলো শুরু করেছে, সামাজিক কাজ কেন হয়েছে? কারণ যখন দেখতেছে তাদের যে বিপক্ষ দল আছে তারা সামাজিক কাজ করছে, তাহলে আমাকেও সামাজিক কাজ করা উচিত। আপনি ছাত্র সংসদ ইলেকশনে যখন ব্যর্থতা যখন জগন্নাথ ইলেকশন আসলো, ছাত্রদল 31 দিন ব্যাপিয়া ছাত্র কল্যাণমূলক কার্যক্রম ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে? যখন দেখেছে না আমরা সমাজ ছাত্র কল্যাণমূলক কাজ থেকে পিছিয়ে পড়ার কারণে আমাদের এই ভরাডুবিটা হচ্ছে। এই যে বিরোধী দল মানে হচ্ছে সুন্দর করে একসাথে কাজ করা, যেখানে বিরোধিতার জায়গা সেখানে বিরোধিতা করব, যেখানে কাজ করা জায়গা সেখানে কাজ করব। এবং কি আগামী 5টা বছর, উনি রয়টার্সকেও বলেছে আগামী 5টা বছর আমরা যদি ইউনিটি গভর্নমেন্টে কাজ করতে পারি তাহলে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হবে। আর সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে কখনো কোনো শাসক তৈরি হবে। সেটির কথা বলেছে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যেটা শরীফুজ্জামান শরীফ বলছেন যে চট্টগ্রামে যে নারীর উপর হামলা, সেই হামলার প্রতিবাদ যদি অক্ষুণ্ণ রাখতো, জারি রাখতো, তাহলে আজকে জামায়াতের নারীদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে হামলা হচ্ছে সেই হামলাগুলো হতো না। তার এই অভিযোগের কি জবাব দিবেন? চট্টগ্রামে জামাতের যেটা করেছে সে বড় ধরনের কিছু না, সমর্থক পর্যায়ে ছিল এবং জামাতের প্রতিবাদ করেছে। এবং সে যখন তাকে আপনি দেখেন এই অবস্থায় বলা হয় যে সব প্রশাসন জামাতের, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেছেন এই পর্যায়ে এতগুলো মহিলার উপর আক্রমণ হয়েছে, এত জায়গা আক্রমণ হয়েছে, কোথাও একটা মামলা হয়েছে? গ্রেপ্তার তো দূর কথা, মামলাও হয়নি, কিন্তু সেদিন মামলাও হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলও খেটেছে, তারপর জামিন পেয়েছে। তার যে পাশের যে লোকগুলো ছিল সেগুলো তাকে ফুল দিয়ে বরণ করে। মামলা কেন করছে না জামায়াতের নারীরা? জামাতের মামলা নিচ্ছে না। এখন প্রথমে মিরপুরে যখন হয়েছে, জামাতের আমিরের আসনে যখন হয়েছে, আমির নিজে বলেছে আমরা ধৈর্য ধরছি, আমরা এই মামলা হামলার এটা পছন্দ করি না, আমরা আজকে প্রতিবাদ করলাম বাট আমরা মামলা করব না। কেন করিনি? এই যে পচা সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য সতর্কতা স্বরূপ। কিন্তু সতর্কতা তো আমরা দেখি নাই। পাপি আপার মতো একজন এমপি সে বলেছে যে যদি কোনো ছাত্রী সংস্থার কেউ ভোট চাইতে আসে 99 কল করবেন। কেন? কি ভোট চাওয়া অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কেউ ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন? আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী,
এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী। সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে, আপনি অবাক হয়ে যাবেন, নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। এই যে শব্দ চয়ন, ক্ষমা চেয়েছেন, কিন্তু বলেছে তো এটাই তো তার ভিতরের রিফ্লেকশনটা, অন্তরের রিফ্লেকশনটা তো সেটাই। উনি তো অন্তরে লালন করে ধারণ করে, পরবর্তীতে যদি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্তরে তো লালন করে এটা যে এই নিকাব পরা যাবে না, এটা বেশ্যারা পরে, ছিঁড়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এটা কেন? কোন বাংলাদেশ এটা? এটার জন্য কি আমাদের 1500-1600 জীবন দিয়েছে? এটার জন্য তো দেয় নাই।